রাশেদ খান, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম। আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে ১৬ই ডিসেম্বর আপনি বলেছেন, এবং আপনি খুব আশঙ্কা প্রকাশ করেছেন সেখানে। এটি যদি একটু একটু ব্যাখ্যা করেন, কারণ একই সঙ্গে বাবুল ভাইও বলছিলেন এবং অন্যান্য জাতীয় নেতারাও এটা নিয়ে মন্তব্য করছেন যে নির্বাচন কেন্দ্রিক একটা পরিস্থিতি খারাপ করার আশঙ্কা। ধন্যবাদ। দেখেন, আমি এই ১৬ই ডিসেম্বরে আসলে এই কথা বলি নাই। আমি এই কথা আরো প্রায় ১.৫ মাস আগে বলেছি। ১.৫ মাস আগে আমি মোটামুটি একই ধরনের কথা বলেছিলাম। জি। ৫০ একটি সংখ্যা মাত্র। কিন্তু এটি আসলে ১০০ হতে পারে, এটি ২০০ হতে পারে, ৫০০ হতে পারে। আমি আরেকটি টকশোতে আরেকটি বক্তব্য দিয়েছিলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফেরার জন্য যদি ২০০০ মানুষকে খুন করা লাগে আবার, তারা সেই কাজটি করবে। অর্থাৎ এই যে ৫০ জনের কথা আমি বলেছি, এটা একটি সংখ্যা। আওয়ামী লীগ এমন একটি গণহত্যাকারী দল এবং পাপিষ্ট দল, তারা ক্ষমতায় ফেরার জন্য, এমনকি ক্ষমতায় থাকার জন্য যদি আরো আপনার সুযোগ পেত, তারা আরো ১ লাখ মানুষকে তারা খুন করত। যেটি ৭১ এর পরে শেখ মুজিবের নেতৃত্বে ৩০,০০০ জাসদের নেতাকর্মী সহ আরো অন্যান্য দলের ভিন্ন মতের নেতাকর্মীকে খুন করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ আসলে জন্মগতভাবেই শেখ মুজিবের হাতে যে সময় নেতৃত্ব চলে আসে, সেই সময় থেকে একটি খুনি দলে পরিণত হয়। তো আমি তো ৫০ সংখ্যা মানে ৫০ জনের কথা বলেছি। এটা একটা অ্যাজাম্পশন এবং আমার কাছে কিছু তথ্যপত্র ছিল। যেহেতু রাজনীতি করি এবং আপনি সাংবাদিক, আপনার কাছে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে তথ্য আসে। দেখেন, যেদিন উসমান হাদি ভাই তিনি শহীদ হলেন, মৃত্যুবরণ করলেন, সেদিন কিন্তু গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। যেটি গোয়েন্দা সংস্থার একজন আমাকে একটি আলাপচারিতায় বলছিলেন। এখন তো গোয়েন্দা সংস্থা জনগণের, যে কারণে তাদের সাথে কথা বলা যায় বা প্রশাসনে যারা আছে, পুলিশ বলেন, আর্মি বলেন, অন্যান্য আপনার ইন্টেলিজেন্স আছে। তো তারা সরকারকে জানিয়েছিল যে প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন স্থাপনায় বা কার্যালয়ে ভাঙচুর হতে পারে। সরকার ব্যবস্থা গ্রহণ করে নাই। এই যে উসমান হাদি, তিনি বারবার জানাচ্ছিলেন যে আমি হত্যাকাণ্ডের শিকার হতে পারি। সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেছে? আজকে এই টকশোতে আমি বলছি যে আজকে বাংলা ভিশনের টকশো শেষ করে আমি যখন সন্ধ্যায় ফিরছিলাম, তখন একজন সাংবাদিক আমাকে বলছিলেন যে রাশিদ ভাই, আপনি সাবধানে থেকেন। আপনারা যেহেতু ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আপনাদেরকে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে উসমান হাদি। দেখেন, উসমান হাদি যে ক্যারেক্টারের ছিল, এখানে আমরা যারা তরুণ প্রজন্মের রয়েছে, সিনিয়ররা এই বিষয়ে কথা বলে না। তারা সবাই কিন্তু স্পষ্টভাবে ভারতের আধিপত্যবাদ, হ্যাঁ, আমাদের ভিতর অন্যান্য বিষয়ে ভিন্নমত থাকতে পারে। রাজনৈতিক, জামাতের সাথে আমার থাকতে পারে, আমার সাথে জামাতের থাকতে পারে, বিএনপির সাথে জামাতের বা আমাদের থাকতে পারে। কিন্তু আমি দেখেছি যে যারা তরুণ, যেকোনো দলেরই এই তরুণরা কিন্তু সবসময় ভারতীয় আধিপত্যবাদ, অর্থাৎ কেউ কেউ বলছে শুধুমাত্র আধিপত্যবাদ, কিন্তু আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদ। এবং একই সাথে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় কথা বলছি। আমরা বারবার বলছি যে এই ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল, ২৪ এর ডামি নির্বাচনে, সেই আওয়ামী লীগের কোন পদধারী নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবে না। এমনকি আমরা এই কথা বলছি, জাতীয় পার্টি বা ১৪ দল তারা নিতে পারবে না। ভারতের একটি প্ল্যান ছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা এবং তারা নির্বাচনে অংশ নেবে। এখন ভারতের প্ল্যান হলো যে স্বতন্ত্র লীগ নামে, অর্থাৎ আওয়ামী লীগের নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, প্রতিবাদ জানাচ্ছি। একই প্রতিবাদ কিন্তু উসমান হাদি সহ অন্যান্য যারা রয়েছে তারা জানানো হচ্ছে। অর্থাৎ দেখেন, কাদেরকে টার্গেট করা হয়েছে? যারা ইয়াং, তরুণ, যারা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে, এই ৪টা লক্ষণ দেখে দেখে তরুণদেরকে টার্গেট করা হচ্ছে। সেই ১৪ই ডিসেম্বর আমরা দেখেছি যে কিভাবে আসলে আপনার মেধাশূন্য করার একটি চক্রান্ত শুরু হয়েছিল। ঠিক একইভাবে আজকে বাংলাদেশের এই দেশপ্রেমিক তরুণ যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে, তাদেরকে টার্গেট করা হয়েছে। দেখেন, অটোমেটিক্যালি আমরা তো মানুষ, তাই না? আমাদের ভিতরে তো আত্মভয় ভয় কাজ করবে, এটা খুব স্বাভাবিক। আমার ভাই উসমান হাদি যে সময় তিনি আপনার আক্রান্ত হলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো, সারা দেশে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়লো। তিনি শহীদ হলেন। এখন কি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখানে বাবুল ভাই আছে, এখানে আমাদের মোল্লা ভাই আছে, শান্ত ভাই আছেন, তা আমাদের ভিতরে কি আসলে এই ধরনের মানে এক ধরনের আত্মভয় কাজ করছে না যে খুব স্বাভাবিক। আগামীকাল হয়তো খুব উসমান হাদির স্বাভাবিক। পরিণতি আমাকে ভোগ করা লাগতে পারে? আমি জি। সর্বশেষ বলি, দেখেন, আজকে বাংলাদেশকে এক ধরনের গভীর সংকটে নিমজ্জিত করা হচ্ছে এবং এর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক ধরনের হাত রয়েছে। ভারত এটি প্রকাশ্যে অস্বীকার
করলেও আমরা বুঝি যে এই বাংলাদেশে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগের বাইরে আর কাউকে বন্ধু খুঁজে পায়নি। সুতরাং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, সেই নির্বাচন বানচাল করার জন্য যেমনি ভাবে আওয়ামী লীগের হাত রয়েছে, একইভাবে ভারতের হাত রয়েছে। অন্যথায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিয়ে প্রমাণ করুক যে বাংলাদেশের এই মানে অরাজকতা এবং যে ধরনের ঘোলাটে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এর পিছনে আসলে ভারতের কোনো হাত নাই। আমার কথা হলো যে আগামী নির্বাচনটা আমাদের অবশ্যই আদায় করে নিতে হবে। উসমান হাদি ভাইয়ের পরে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে আমাদের ভিতরে ভিন্নমত থাকলেও আমরা কিন্তু সেই আধিপত্যবাদ এবং আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে নতুন করে আমরা কিন্তু আবার একতাবদ্ধ হতে শুরু করেছি। জি। মাঝখানে যেটি হয়েছিল যে ভোটের রাজনীতির কারণে বিভিন্ন দল কিন্তু আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছিল, কিন্তু যখন আমার ভাই উসমান হাদিকে বন্ধু বেশে ছাত্রলীগের ওই সন্ত্রাসীরা খুন করলো, তখন কিন্তু এখন সবাই মনে মনে শপথ নিচ্ছে যে আওয়ামী লীগকে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে মানে না। একটা এটি আমাদের একটা বক্তব্য। ঐক্য যে ঐক্যটার একটা কথা সৃষ্টি আসলে, হয়েছে। যে একটা ঐক্য, যে ঐক্যটার কথা বারবার বলা হচ্ছিল বিভিন্ন পর্যায় থেকে, সেই ঐক্যটা বিশেষ করে জুলাই আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন সবগুলো রাজনৈতিক দল মিলে যে ঐক্যটা ছিল, সেই সুন্দর ঐক্যটা আসলে খুব প্রয়োজন এখন। ফয়সাল মাহমুদ শান্ত একটু মন্তব্য করবেন ছোট করে এ বিষয়ে। এর মধ্যে যদি ইলিয়াস খান কোনো প্রশ্ন থাকে সেটা না, ওই রাশেদ যেটি বললেন এটি খুব ভালো বলেছেন। রাজনৈতিক দলগুলোর উপলব্ধি হওয়া উচিত, ঐক্যবদ্ধ থাকতে হবে। জি। কারণ আওয়ামী লীগের একটি সাজানো বাগান, তারা 15.5 বছর লুটপাট চালিয়েছে, মানুষ গুম করেছে, ব্যাংক লুট করেছে, আর্থিক প্রতিষ্ঠান লুট করে যা ইচ্ছা তাই করেছে, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এসব শুধু করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। তো হঠাৎ করে সেটি ছুটে গেছে, তো এই কষ্ট তো তারা সহজে বলতে পারবে না। খুবই। শুধু এখন নির্বাচন বানচাল করার জন্য তারা নানা চেষ্টা করছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে রাশেদ বললেন যে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা অনৈক্য ছিল, বাট এখন কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে। কারণ আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, ফ্যাসিজম যদি আবার ফিরে আসে, এই রাজনৈতিক দলগুলো কিন্তু আবার অনেক সাফার করতে হবে, যেমনটি করেছে তারা গত 15.5 বছর। ফয়সাল মাহমুদ শান্ত। আমি এখানে দুইটা কথা বলতে চাই। একটা হচ্ছে দেখেন, আমাদের যেমন আমি ঢাকা 19 আর সাভার আশুলিয়াতে ইলেকশন করছি, এটা বাংলাদেশের ভোটের দিক থেকে সবচেয়ে বড় আসন। এখন যেটা হয় যে ওখানে এমনিতেই প্রতিদিন সপ্তাহে মানে যে পরিস্থিতি, এতে মানে দুই একজনকে হত্যা করা হয়। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের এই যে রাশেদ ভাই বলেন, আমি ওসমান হাদি যারাই আছে, আমরা যারা তরুণরা এবারে ইলেকশন করছি বা দল থেকে মনোনয়ন পেয়েছি কিংবা স্বতন্ত্র ইলেকশন করছি, সবারই কিন্তু কন্ডিশন কাছাকাছি, যে আমাদের ওই রিক্সায় কিংবা হচ্ছে ভ্যানে কিংবা হেঁটে গিয়ে মানুষের কাছে কাছে যেতে হচ্ছে। তো একটা মানে স্তব্ধতা চলে এসেছে আর কি ওসমান হাদির মৃত্যুর পরে। যেমন আমিও সারা জীবন ভারতীয় আধিপত্যবাদ কিংবা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে কথা বলছি, এবং এই ওসমান হাদি ভাই মারা যাওয়ার পরে কিংবা হচ্ছে তিনি গুলিবিদ্ধ হওয়ার পরে আমি সাভার আশুলিয়াতে টানা প্রত্যেকদিন আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কর্মসূচি রেখেছি। কিন্তু এটা এমন এলাকা, এমন ইন্ডাস্ট্রি এলাকা, আমাকে কিন্তু প্রতিনিয়ত এক ধরনের শঙ্কার মধ্যে থাকতে হয়। এখন সংকটটা এমন, আমাকে থানা থেকে ফোন দিচ্ছে, ডিসি অফিস থেকে, ইউনিভার্সিটি ফোন দিচ্ছে, আপনার কোনো নিরাপত্তা লাগবে কিনা। আপনি এখন দেখেন, আমি একটা মানুষ, আমার সাথে 100 জন আমাদের নেতাকর্মী একসাথে আমরা কাজ করি, আমরা দিনে দিনে প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন মানুষের কাছে যাচ্ছি। আমি কি ধরনের নিরাপত্তা চাইবো? আমার পক্ষে তো সম্ভব না শুধুমাত্র ভিডিও বার্তায় কিংবা হচ্ছে একটা মানে বুলেট প্রুফ গাড়িতে করে নির্বাচনী প্রচারণা করা, কিংবা আমাকে যদি সেটা দেয়ও, ওইখানে আমার যে 100 জন নেতা কর্মী কিংবা ওইখানে যারা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে এই 5 আগস্ট পর্যন্ত সাভার আশুলিয়াতে শত শত শহীদ হয়েছে, সেই পরিবারগুলো, এই প্রত্যেকের নিরাপত্তাটা তো দেওয়া দরকার। কিন্তু আমরা কিন্তু সরকারের মধ্যে কোনো ধরনের কোনো এই অ্যারেঞ্জমেন্টটা দেখছি না যে এই না, কিন্তু বিপ্লবী আবার ফয়সাল মাহমুদ শান্ত, এটাও তো কঠিন। মনে করেন আপনার 100 জন কর্মী সমর্থক আছে, এবং এটা কঠিন না, এই কেন কঠিন না আমি এই বলি। 100 জন কর্মী সমর্থকই তো থাকবেন না, এই সংখ্যাটা তো বাড়বে। মানে না, আমি বলি আপনার এটা কঠিন না, আমি হ্যাঁ, বলি এটা কঠিন না, কারণ এটা কর্মী ধরে না। এই জন্য আমি বলছি যে ওই নিরাপত্তা ব্যবস্থাটা ডেভেলপ করতে হবে। ওসমান হাদির ঘটনার পরে মনে করেন পুলিশ এবং প্রশাসন তারা কিন্তু জানে কোন জায়গা থেকে কোন সন্ত্রাসীরা আসেন, কোথায় মাদকের কারবারি হচ্ছে, এইগুলো কিন্তু কানেক্টেড। সেখানে যদি পরপর 10টা অভিযান চালাতো, তাহলে কিন্তু সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের যে সমস্ত লোকজন বিভিন্নভাবে জামিনে ছাড়া পেয়েছে কিংবা হচ্ছে টাকা দিয়ে গ্রেপ্তার হচ্ছে না, এইগুলো যদি সারা বাংলাদেশে একযোগে 10,000
আওয়ামী লীগের পোস্টের নেতা কর্মীরা গ্রেফতার হতো, একযোগে যদি 20 জন 50 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরে নিয়ে আসা হতো, তাহলে কিন্তু একটা মেসেজ যাইতো। এই জন্য আমি বলছি, আমি প্রার্থীকে নিরাপত্তা দিলে কিংবা আমার 10 জন কর্মীকে নিরাপত্তা দিলে এটা তো আমি চাই না। আমি তো চাই যে আমার আসন, আমার দেশের মানুষ যেন নিরাপদ থাকে। ঠিক। এখন দেখেন ঘটনাটা কোথায় ঘটে, আমি শেষ করছি। সেটা হচ্ছে, এটা একটা এস্টাবলিশমেন্ট। যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ আবরারকে ওরা খুন করেছিল, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যখন কথা বলেছিল কিছুদিন আগে নূরকে, সেই এস্টাবলিশমেন্টের একটা অংশই দেখবেন যে পিটিএ হচ্ছে, একটা নাস্তানাবুদ অবস্থা করেছিল, সেই এস্টাবলিশমেন্টের অংশই এই শহীদ ওসমান হাদিকে হত্যা করে, এবং সেই এস্টাবলিশমেন্টের প্রশাসনের অংশই এই হাদির হত্যাকারীদেরকে বর্ডার ক্রস করতে দেয়। আমরা 5 আগস্টের মধ্যে দিয়ে হাসিনাকে পতন করাইতে পারছি, কিন্তু হাসিনার যে এস্টাবলিশমেন্ট ছিল, একটু আগে ভাই বলছিলেন, ইলিয়াস ভাই বলছিল যে যিনি স্টুডিওতে আছেন, যে এই যে হাসিনার এস্টাবলিশমেন্টের যে সুবিধা তারা নিয়েছে, এই সুবিধাভোগীরা কিন্তু এখনো দেশে আছেন। সেই এস্টাবলিশমেন্টটা ভাঙার জন্য আমাদের লড়াই শহীদ আবরার তৈরি করে গিয়েছে, শহীদ হাদি তৈরি গিয়েছে। আমরা তরুণরা প্রতিনিয়ত লড়াই করছি। আমি আজকে অনিয়ারে বলে যাচ্ছি, হয়তো 2 দিন পরে দেখবেন যে এই শহীদদের কাতারে আমাদের মতো তরুণদের সংখ্যা, নাম বৃদ্ধি পাবে। কিন্তু আমরা জানি আমাদের অনুসারীদেরকে, আমাদের এই নাম কিংবা ব্যক্তিকে মেরে ফেলাই আসলে এটার এন্ড না, এই বিপ্লবের এন্ড না। আমাদের যে আইডিয়া, আমাদের যে চেতনা, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হবে। আমাদের মধ্য থেকে, আমাদের সহযোদ্ধাদের মধ্য থেকে কেউ যদি আপোষও করে, আমাদের পুরনো যে রাজনীতিবিদ যারা ছিল, যাদেরকে দেখে, যাদের মুক্তির জন্য আমরা আন্দোলন করছি, তারা যদি কোনো না কোনো ফরমেশনের আবার আপোষও করে, আমরা জীবন দিয়ে লড়াইটা চালিয়ে যাব, এবং আমাদের জীবনের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে আরেকটা প্রজন্ম আমরা তৈরি করে যাব। এতটুকু শুধু বলতে পারি, আমাদের এস্টাবলিশমেন্ট ভাঙতে হবে। সেটা ভাঙা যদি 100 বছর হয়, 100 বছরে আমরা প্রয়োজনে 4টা প্রজন্ম লড়াই করব। এটার জন্য আমাদের রাজনীতিতে আসা। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, মানে পরিস্থিতিটা তাহলে কি এমন দাঁড়াচ্ছে যে, যেমন যে আশঙ্কার কথা বলছিলেন ফয়সাল মাহমুদ শান্ত, প্রচারণায় একটা ভীতি কাজ করছে। রাশেদ খান বলছিলেন যে একটা তো, এটা তো সত্য যে মানুষের তো ভয় কাজ করবেই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আসলে এটাই চেয়েছিল কিনা, বা এরকম যে অস্থিরতার কথা বলা হচ্ছে, যে মানুষের সঙ্গে কানেকশনটা অফ করা, এটা তো খুব স্বাভাবিক। একজন প্রার্থী রাতে দিনে তিনি প্রচারণা চালাবেন, গ্রামগঞ্জে হাঁটবেন, ঘুরবেন, মানুষের সঙ্গে মিশবেন, তার সঙ্গে তার কর্মী সমর্থকরা প্রতিদিন নতুন নতুন কর্মী যুক্ত হবেন, যোগ দেবেন, সংখ্যাটা বাড়তে থাকবে। এটাই তো আসলে নির্বাচনের সৌন্দর্য। নির্বাচনে তো এভাবেই, ঘরে বসে তো আর নির্বাচন মানে করা যাবে না। আবু বকর মোল্লা। জি, আপনি যদি আর একটু সিম্পলিফাই করতেন, আমি কোন বিষয়টা নিয়ে কথা জি, বলবো। না, এই যে ভীতি তৈরি করা, একটা সারা দেশে একটা পরিস্থিতি তৈরি করে একটা ভীতি তৈরি করা, এবং যে ভীতির তৈরির আশঙ্কার কথা যেটি রাশেদ খানও বলছিলেন, একই সঙ্গে শান্তও বললেন যে তিনি এখন আসলে মানে অনেকেই ভয় পাচ্ছেন, তিনি হয়তো ভয় পাচ্ছেন না, কিন্তু নিশ্চয়ই তার পরিবার, তার বন্ধু বান্ধব, তারা সবাই বলছেন। মানে দেখুন, ওসমান হাদিকে হত্যার ব্যাপারটি এবং হত্যার মোটিভটি এত সহজ নয়। তবে সংক্ষেপে যদি আমি সিম্পলিফাই করি, যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, একটি সুষ্ঠু নির্বাচন যারা চায় না, যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা নতুন বাংলাদেশ 2.0 যারা বিরোধী, তারাই একটি টেস্ট করেছে। ইট ইজ এ ওয়াটার টেস্ট, যে ওসমান হাদিকে হত্যার পরে প্রতিক্রিয়াটি, রেজাল্টটি কি হয়। তারা দেখতে চেয়েছে জুলাইয়ের পক্ষের লোকজন, বাংলাদেশপন্থী লোকজন ঐক্যবদ্ধ থাকে কিনা, তারা নির্বাচনের পথে এগিয়ে যায় কিনা, নাকি বড় ধরনের কোনো মানে প্রতিক্রিয়া না হয়। যদি না হয়, তারা রাশেদ খান যেটি বললেন, 1-2 নয়, আরো যারা জুলাইয়ের পক্ষের লোকজন আছেন তাদেরকে হত্যা করবেন। এটি ছিল তাদের প্ল্যান, অর্থাৎ আগামী দিনে ফেসিবাদ পুনর্বাসনের অংশ হিসেবে তারা করবেন। মূলত নির্বাচনকে বানচাল করা, আওয়ামী লীগ ছাড়া যেহেতু ইলেকশনটি হচ্ছে, তারা সেটিকে বাধাগ্রস্ত করার অংশ হিসেবেই তারা ওসমান হাদিকে হত্যা করেছে। এবং আরো যদি হত্যা করে, দেখুন তারা কিন্তু কিছুটা সফল হয়েছে, আমি বলছি না যে তারা সফল হয়েছে, এবং আমি মনে করি চূড়ান্ত অর্থে তারা ব্যর্থ হবে। কারণ আমরা যারা জুলাইয়ের পক্ষের লোকজন, নতুন বাংলাদেশের পক্ষের লোকজন, আমরা অনেকটা ঐক্যবদ্ধ। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনে কে জিতুক এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেয় তারা ক্ষমতায় আসবে। কিন্তু উই অল আর ইউনাইটেড অ্যাট লিস্ট অন স্পিরিট অফ জুলাই স্পিরিট।
এখন আসুন, যারা চেয়েছে যে হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, যেটি শান্ত বললেন এবং আপনি বললেন, তারা কিছুটা সফল হয়েছে, আরো হয়তো হত্যা করতে পারে। অর্থাৎ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে যে তৃতীয় শক্তি, বাংলাদেশের ভিতরে থাকা তৃতীয় শক্তি, যারা এই ওসমান হত্যাকাণ্ডের পরে ওসমানের মানে ওসমান হাদিকে হত্যাকারীদেরকে যারা অ্যারেস্ট করে নাই, যারা নির্বিঘ্নে বের হতে দিয়েছে, অথবা এখনো যারা তাদেরকে অ্যারেস্ট করেনি, তারা মূলত একটি পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে যে যেন নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি না হতে পারে, আওয়ামী লীগবিহীন নির্বাচনটি যেন না হয়। এই সুযোগটি এবং এই ভীতিকর পরিস্থিতিটি এবং এই শঙ্কাযুক্ত পরিস্থিতিটি সৃষ্টি করে তারা হয়তো এক পর্যায়ে বলবে যে দেখুন, দেশে নির্বাচনের পরিবেশ নাই, বেগম খালেদা জিয়া নির্বাচনের কাজ করতে পারছেন না, উনি মৃত্যুসজ্জায়, তারেক জিয়া বিদেশে, প্রার্থী মরে যাচ্ছে, তফসিলের ঘোষণার পর দিনই প্রার্থীকে মারা হলো, চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, রাশেদ খান শান্তরা নির্বাচনে এলাকায় গিয়ে তারা শঙ্কাযুক্ত পরিবেশ মনে করছে। সুতরাং 12ই ফেব্রুয়ারি ইলেকশনটি হওয়ার কোনো পরিবেশ বাংলাদেশে নেই। এটি মূলত আওয়ামী এজেন্ডা। কিন্তু তারেক রহমান তো 25 তারিখে ফেরত আসছেন, আর 4 দিন পরেই তো তিনি দেশে আসছেন। জি জি জি, তারেক রহমান আসবেন কিনা আমি পুরোপুরি নিশ্চিত নই এখনো? হ্যাঁ, হয়তো আসার সম্ভাবনা রয়েছে। এখনো? জি জি, আপনি তো লন্ডনেই আছেন। জি, আমি লন্ডনে আছি অবশ্যই। আমি পুরোপুরি নিশ্চিত নই, যদি উনি ঘোষণা দিয়েছেন। কেন বলছি, উনি যেই ফেসবুক পোস্টে দিয়েছিলেন, উনি কি বলেছিলেন? উনি কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উনি নিরাপত্তা শঙ্কার কথাই বলেছেন বলে এটা বোধ করি, আমার মনে হয়। এখন যেহেতু ওসমান হাদির হত্যাকাণ্ডটি হয়ে গেল, আজকে প্রার্থীরা বলছেন, 2জন প্রার্থী এখানে আছেন, তিনজনই প্রার্থী, 2জন প্রার্থী বলছেন ওনারা শঙ্কা ফিল করছেন। ওনার মা, ওনার বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, উনি মৃত্যুসজ্জায় সজ্জিত, ওসমান হাদিদের হত্যাকারীরা অ্যারেস্ট হচ্ছে না। সুতরাং উনি তো বলতে পারে, ওনার যারা অ্যাডভাইজার রয়েছে তারা বলতে পারে, বাংলাদেশ ইজ নট এ সেফ প্লেস ফর ইউ, স্টে ইন লন্ডন। আচ্ছা, মানে আপনি সেই ধারণা থেকে বলছেন, কিন্তু মানে অন্য কোনো কার্যকারণ নেই এখন পর্যন্ত। উনি যেহেতু আসছেন, আমরা সব জানি, পুরো প্রস্তুত, দেশ প্রস্তুত হয়ে আছে, ওনার দল প্রস্তুত হয়ে আছে। আরো কারণ রয়েছে, শুধু ধারণা থেকে আমি বলছি না। দেখুন, উনি কিন্তু কোনো বোল্ড স্টেপ নেয় নাই। মানে 5ই আগস্টের বিপ্লবের পরে দেশে ফেরত যে ওনার পার্টিকে, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উনি কোনো বোল্ড, সাহসী, ডিসাইসিভ কিন্তু সিদ্ধান্ত নেন নাই। না, এটা যদি এমন হয়, এটা স্ট্র্যাটেজি হয়, যদি মানে ইলেকশনের আগে এসে উনি উজ্জীবিত করে ফেলবেন দেশ, এই স্ট্র্যাটেজিও তো হতে পারে। মানে আমরা ঠিক জানি না, এটা নিয়েও নানান ধরনের আলোচনা আছে। ওনার একটু ডিলে করে দেশে আসার এটাও একটা কারণ হতে পারে। একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ, যদি স্ট্র্যাটেজিটি হয়, আমরা বিরতিতে যাচ্ছি, যদি স্ট্র্যাটেজিটি হয়, ওনার স্ট্র্যাটেজিস্টরা ওনাকে ভুল পরামর্শ দিয়েছেন। ইট ইজ টু লেট। বিএনপি নির্বাচনী দৌড়ে অনেকটা পিছিয়ে আছে। উনি পার্টিকে অর্গানাইজ করতে এটি এখনই বলার সুযোগ নেই। উনি আসলে সেটা উসাইন বোল্টের গতিতে এগিয়ে যেতে পারে, সেটাও হতে পারে। তার দল এমন ভাবতে পারে, তার দল এমন ভাবতে পারে। মানে আমি এই ধারণা থেকে বলছি আর কি। সুতরাং ওনাদের স্ট্র্যাটেজি আসলে ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের এখান থেকে আমরা একটু ধারণাগত আলোচনা করতে পারি, এর বেশি কিছু না। আমি যে আলোচনাটায় ছিলাম সেখানে যদি একটু যুক্ত হই, ফজলে হুদা বাবুল। ফজলে হুদা বাবুল, ব্যারিস্টার আবু বকর মোল্লা যেমন বলছিলেন যে তিনি যে শঙ্কা প্রকাশ করছেন এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা এ বিষয়ে সব আলোচকই মোটামুটি একমত যে আসলে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা, এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা এই চেষ্টাটা করা, সেই জায়গা থেকে ফজলে হুদা বাবুল। জি, ধন্যবাদ। না, এই কথাগুলোর সাথে আমরা সবাই তো একমত যে এখানে সরকারকে, প্রশাসনকে, পুলিশ এবং আর্মিকে ভূমিকা রাখতে হবে গণতন্ত্রের দ্বার উন্মোচনের জন্যে। কিন্তু আমি একটু কথা অ্যাড করতে চাই। আমাদের নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন একটা আবেগঘন, কেন উনি আসতে পারছিলেন না। সেটা আমাদের ব্যারিস্টার সাহেবকে খুবই গুরুত্বের সাথে উনি বিবেচনা করেছেন। কিন্তু উনি যখন নিজের মুখে বলেছেন যে আমি 25 তারিখে আসছি, এবং তারপর যখন মোল্লা সাহেব বললেন যে উনি আসবেন না, উনি বোল্ড সিদ্ধান্ত নিতে পারেননি, এই ঠিক
কেন যেন আমি গন্ধ পাচ্ছি, একটু আওয়ামী গন্ধ পাই এগুলোর মধ্যে। কারণ মানে আমরা কিন্তু 15-17 বছরে কোথায় আবু আমরা বকর মোল্লা ভাইয়ের মধ্যে মানে আওয়ামী গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, লেট মি ফিনিশ। আচ্ছা, না উনি না, উনি শুনুক, উনি ওনার কথা বলবেন। আমরা 15-17 বছর বয়সে বছরে আমরা দেখেছি এই আপনার সময় টিভি, তখনকার 71 টিভি, যে কোনো টিভিতে গেলে আওয়ামী লীগের লোকেরা ঠিক এভাবেই শুরু করতেন। তারেক রহমান এইটা হতে পারবে না, ওনার এটা হতে পারবে না, বিএনপির এই করা উচিত, জোবাইদুর রহমানকে দায়িত্ব, মানে আমাদেরকে নিয়ে অ্যানালাইসিস অনেক বেশি। আমি মোল্লা ভাইকে রিকোয়েস্ট করব, আপনি তো লন্ডনে থাকেন, একজন আইনজীবী মানুষ, ভাই চরকাটাতে তেল দেন ভালো করে, কারণ আমরা চাই আপনারা শক্তিশালী হন। আওয়ামী লীগ, আমি কি এখন বলবো? না আমি শেষ করিনি তো, এত উত্তেজিত হচ্ছেন কেন ভাই? না কোথায় না হয়ে আসবেন। শোনেন, আপনারা বলেছেন বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওই সরকারে আপনার মন্ত্রীরা ছিল, তাদের দুর্নীতির ইতিহাস বললে আরব্য রজনী হবে। ভদ্রলোক আমরা এজন্য বলি না অন্যের সমালোচনা, নিজের কথা বলেন না দেখি, বলেন আর না দেখি, আপনারা বলেন। সুযোগ পেলেই বলেন, বাজে কথা আরে বলেন, ভাই ওই বলেন। আওয়ামী আচরণ আমাদের শুরু করেছেন, মন্ত্রীরা ভালো হয়ে কি যান। করেছে একটু এবং বলুন। আপনি যে কথাটা বললেন না, দেশ জাতি এটা- শুনুক, আপনি দেশ যে জাতি শুনুক। কথাটা বললেন, লেট মি ফিনিশ, আমি আপনার কথায় কোনো বাধা দিইনি। আপনি বাংলাদেশের দিচ্ছি না তো, সবচেয়ে আমি জনপ্রিয় বলতে নেতা বলছি। কিনা কথা আমাদের বলেছেন। দুর্নীতির Who কথা are বলেন you আপনি। to comment about জনাব তারেক রহমান? জনাব তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, জনাব তারেক রহমান এদেশের প্রেসিডেন্টের সন্তান, জনাব তারেক রহমান এদেশের বীর উত্তম। উত্তেজিত হচ্ছেন কেন? আমি জনাব- কি বলেছি? উত্তেজিত হচ্ছেন কেন? হ্যাঁ, আমি এভাবেই কথা বলবো তো। আপনি আমার না, নেতাকে উত্তেজিত হবেন এভাবে না। কথা বলেন আপনি কেন? বলেন আমি কি বলেছি। আরে আমি ভাই, ওনাকে আপনি তো নেগেটিভ আওয়ামী স্টাইলের কথা বলছেন। আওয়ামী লীগের সময় ওনার আওয়ামী বিরুদ্ধে আমি লীগকে কিছু ঠিক বলেছি? এভাবেই উত্তর না। দিছি, ভয় ওনার করিনি। ব্যাপারে আচ্ছা, আমার মনে হয় বাবুল ভাই, আমি একটু বলতে চাই, মোল্লা ভাই, জি। রাহুল ভাই, মোল্লা ভাই, বাবুল আপনি জি, তারেক রহমানকে বাবুল- মন্তব্য করার আগে তারেক রহমান সম্পর্কে একটু জানেন, বুঝেন। আচ্ছা, না, আমি- বাবুল ভাই, বাবুল ভাই, মাঝখানে- বুঝতে পারছেন? বাবুল ভাই, ব্যক্তিগতভাবে একটু আমরা কি বলেছি? মানে আমরা শোনেন, এই আপনারা আলোচনাটা একটু মুনাফিকি করছেন। আলোচনাটা আমি কি কিন্তু বলছি? আমরা কিন্তু আলোচনাই করছি, মানে আমরা একজন আরেকজনের মতটা মুক্তিযুদ্ধের নেই। বিরুদ্ধে আপনাদেরও গণহত্যার জন্য বিচার হওয়া উচিত, আচ্ছা, আমি ওই একটু সে বলতে ক্যাঙ্গারু চাচ্ছি, কোটের বিচার না। একটু আমি একটু বলতে চাই এই বিষয়ে। জি, রাশিদ খান। মোল্লা ভাইয়ের কাছে একটু আচ্ছা। পরে আসি, যেহেতু একটু পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিদ খান, এক না, মিনিট আমি একটু আমার বলেন। দুই ভাইকে শান্ত থাকার অনুরোধ জানাবো। আমার মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে সেই আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কিভাবে আমরা একে অপরের বিরুদ্ধে গিয়েছি, টকশোতে এক ধরনের উচ্চবাচ্য। আমার মনে হয় যে আলোচনা সমালোচনা থাকবে, তবে সেটা গঠনমূলক ভাবে যদি করা যায় এবং সেটা আসলে মানে এমন ভাবে না ছড়িয়ে দেওয়া যেটা মানে 54 প্রপাগান্ডা বছরে আকারে দেশের ছড়িয়ে কিছুই পড়ে। হয়নি। আমি একটু শেষ করি প্লিজ। মানে প্রপাগান্ডা আকারে ছড়িয়ে পড়ে, যেটা মোল্লা ভাই যেভাবে আসলে তারেক রহমান দেশে আসতে চাচ্ছেন, তারপরেও তিনি যেভাবে আসলে বিষয়টা তুলে ধরলেন, এটা আমার কাছে মনে হয় অনুচিত। অপরাজনীতি, এটা আওয়ামী রাজনীতি, এটা না, ফ্যাসিস্ট আমি একটু শেষ করি বাবুল ভাই। এটা আমি আবার- ওনার কাছ থেকে আশা করি। আমি শেষ করি বাবুল একটু ভাই please। উত্তেজিত হয়ে আমি কি শেষ গিয়েছেন। করি? আমি বলবেন, কি বলবেন। বলেছি একটু বলেন তো আপনি। আমি কি আমি- বলেছি? আমি একটু শেষ করি, পরে বলবেন। আর বাবুল ভাই উত্তেজিত হয়েছেন, তা আমার মনে হয় যে এটা এখানে ওইটা থামানো আমাদের উচিত। না, উত্তেজনার আমরা জায়গা। আমার মনে হয় যে এটা নিয়ে শোনেন, এটা নিয়ে বরং আমরা একটু আলোচনাটা না করি। আমরা আপনারা সবাই আমার খুব সম্মানিত গেস্ট, জি, আমার মনে হয় আপনারা সবাই আমার খুব এটা সম্মানিত এখানে গেস্ট। close আমরা করি, আসলে ভাই। এটা এখানে close করি, বরং আমরা ইলিয়াস অন্য- ভাইকে বরং করি। সিনিয়র হিসেবে ইলিয়াস যে ভাইকে আমি একটু মোল্লা জোর দিই। সাহেব যে কথাটাই বলেছেন, নির্বাচনী রাইসে বিএনপি এত পিছিয়ে পড়েছে, আমি যদি ভুল না শুনে থেকে আপনি বলেছেন, এটি আমার মনে হয় অন্য দলের চিন্তা না করে বিএনপি চিন্তা করা উচিত। তারেক রহমান এ সম্পর্কে মন্তব্য করা- বিএনপি চিন্তা করা উচিত, বিএনপি চিন্তা করলেই ভালো। রিপ্রেজেন্ট করি, আমি মনে করি যে নির্বাচনী দৌড়ে রেসে বিএনপি পিছিয়ে রয়েছে। আমি তো এই ভাই, মন্তব্য আপনি করতে পারি। সাংবাদিক না। তারেক সম্পর্কে আমার কোনো নেগেটিভ মন্তব্য নয়। বাবুল ভাই কেন একটু খেপেছেন? আমি জানি না কেন খেপেছেন উনি। ওনাকে একটু সময় দেই, আমি এক মিনিট কারণ উনি আপনি একটু আমার ক্লারিফাই করতে নেতা দিই। সম্পর্কে কি বলেছি আমি? কি বলেছেন বলেন আপনি? আপনি বলেন আপনাকে কেন আপনি assess রাগ করতে- আমি যদি অ্যাসেস করি যে আমার তো আপনার অ্যাসেস করার নেতা- অধিকার রয়েছে, আমার অ্যাসেস করার অধিকার রয়েছে। আপনি বাধা দেওয়ার কি? বাধা আমার দেওয়ার assess কি বলে? করার কারণ আপনি অধিকার আমার রয়েছে। নেতা আমি কি বলেছি সেটা বলেন আপনি আমাকে বলেন আমি কি বলেছি। আপনি বলেছেন উনি দেশে না আসতে পারেন। আমার মনে হয় এই হাদির মৃত্যুর পরে এই বলাতে কি আমি ওনাকে ছোট করলাম? আমি অবশ্যই ছোট করেছেন, অবশ্যই ছোট করেছেন। আচ্ছা, ঠিক আছে, আমার এটা অবশ্যই আমার ছোট আমি করেছে। এই আলোচনাটা আমার মনে হয় যে
এখানেই একটু শেষ করি। ওনাকে ছোট করে একটু শেষ করে প্লিজ প্লিজ বাবুল ভাই, সময় থেকে বাবুল ভিন্ন ভাই, আলোচনা ফজলে যেতে পারে না, হুদা আমার মনে বাবু, হয়। যে আমার মনে হয় যে এই আলোচনাটা আমরা এখানে শেষ করে দিই, কারণ আমার সময়ও নেই, আমাকে শেষ করতে বলা হচ্ছে, একটার খবর ঢুকবে এই স্টুডিওতে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, ফয়সাল মাহমুদ শান্ত, রাশেদ খান এবং ফজলে হুদা বাবুল, আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।